নমস্কার, আমি ময়ূক। গানের গল্পে দেবব্রতর আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। আমাদের সঙ্গে দেবব্রতদা রয়েছেন। আমরা আগের বেশ কিছু পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এনাদের নিয়ে কথা বলেছি। একটা বিষয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের ধারণা যে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এনাদের মধ্যে কোনো পারস্পরিক দ্বন্দ্ব হয়তো ছিল, বা কোথাও একটা রেষারেষি বা এরকম ধরনের কিছু সমস্যা ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে আবার আমরা এটাও দেখেছি যে এরকম কোনো প্রমাণ আমরা কখনো পাইনি। এই বিষয়টার ওপরই আলোকপাত করতে আজকে আমাদের এই পর্ব। এই নিয়েই আমরা দেবব্রতদার কাছে প্রশ্ন রাখব। নমস্কার। আমাদের আগের পর্বে আমরা আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কাজী নজরুল ইসলামকে নিয়ে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা কিছু কমেন্টও পেয়েছি যে রবীন্দ্রনাথ করলে তো আপনারা কিছু বলতেন না, যত দোষ কাজী সাহেবের বেলায়। হ্যাঁ, বা এইরকম কিছু পেয়েছি কমেন্ট। তো ব্যাপারটা বেশ মজা পেয়েছি। তো ওইখান থেকে আপনার কাছে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এনাদের দুজনের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল, এবং একটা মত কোনো কোনো অংশে শোনা যায় যে দুজনের মধ্যে কোনো সময় মতের অমিল হয়েছিল, মনোমালিন্য হয়েছিল। এই বিষয়টার ওপর আপনি পুরো ব্যাপারটা একটু যদি আলোকপাত করেন। বা বেশ ভালো, বিষয়টা কিন্তু খুব প্রাসঙ্গিক। তার কারণটা হচ্ছে বৈশাখ মাস প্রায় শেষ হতে চলল, এবং এই বৈশাখ মাসেই কিন্তু দুই মহিরুহ, মানে দুই ঠিক বড় মানুষের জন্মদিন। 25শে বৈশাখ, 9th মে, আর 24শে মে। সেটা বৈশাখ বোধহয় ছাড়িয়ে যায়, হ্যাঁ, সেটা জ্যৈষ্ঠ মাস হয়। তো মে মাসেই কিন্তু দুজনের জন্মদিন। হ্যাঁ। তো সেই হিসেবে বলা যায় যে এটা একটা বড়ই প্রাসঙ্গিক বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইতিহাস সব কথা লিখে রাখে না, খোঁজ করে আর কিছুটা আন্দাজ তো করতেই হয়। তাই একটু কাল্পনিক স্বাধীনতা তো দিতেই হবে আমাদের এই আলোচনাতে। একটা জিনিস আমার বারবার মনে হয়েছে যে নজরুল তার রবীন্দ্রনাথের থেকে 38 বছরের ছোট ছিলেন। আচ্ছা। তার মানে স্বাভাবিকভাবে দেখা যায় বাবা ছেলের বয়স, আমরা তো এসআইআর নিয়ে দেখি আজকাল যে মিনিমাম একটা বয়স হতে হবে, 15 বছর হলে ধরা পড়ে যাবে। তো বাবা ছেলের একটা বয়স সাধারণত দেখা যায় যে 30 বছর, তফাৎ 25 থেকে 32, 33। অনেক সময় বেশি বয়সের ছেলে হন, যেমন রবি ঠাকুর বেশি বয়সে হয়েছিলেন, দেবেন্দ্রনাথের বয়স তখন অনেক হয়ে গিয়েছিল, 40 ঊর্ধ্ব। তো সেই হিসাবে দুজনের বয়সের ফারাক এতটাই, প্রায় 38 বছরের ফারাক, মানে পুত্র সম বা পুত্র থেকেও ছোট। তার নিজের পুত্র কিন্তু তার থেকে বড়। তার দুই পুত্র রবীন্দ্রনাথের, সমীন্দ্রনাথ ঠাকুর উনি 1896 সালে জন্মেছিলেন। আচ্ছা। আর বড় পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তো 1887। আচ্ছা। তো তার মানে তার থেকে বড়ই। এবার ঘটনাটা হচ্ছে যে তারা দুজনে কিন্তু আড্ডা মারার মতন সখ্যতা ছিল না। হ্যাঁ, এটা প্রথমেই বলতে হবে। সেটা হওয়া মানে সম্ভব, সেটা স্বাভাবিকও নয়। মানে দুই বন্ধু হিসেবে তারা যে আড্ডা মারবেন, জোড়াসাঁকোতে এসে আমাদের নজরুল আড্ডা মারবে বা নজরুল বাক্স প্যাটরা নিয়ে শান্তিনিকেতনে চলে যাবেন, সেটা নয়। ওদের দেখা সাক্ষাৎটা কিন্তু হতো কোনো অনুষ্ঠানে, বা কোনো আনুষ্ঠানিক কোনো এরকম যদি ঘটনা ঘটে। আচ্ছা। আমি না ব্যাপারটা একটু ওই ইতিহাসের পটভূমিতে সাজাই। 1922 সাল। তা 1922 সালে কী কী ঘটেছে একটু আশামশে দেখা যাক, একটু আশেপাশে। 1920-তে হেমন্ত মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন। তার ঠিক 1 বছর আগে মান্না দে। 1920-তে অখিল বন্ধু ঘোষও জন্মেছেন। আচ্ছা। তার ঠিক 1 বছর বাদে সত্যজিৎ রায়। ও। তার কাছাকাছি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। তার ঠিক 1 বছর বাদেই হচ্ছেন উস্তাদ আলী আকবর খান। সো ওই 20 থেকে 23-এর মধ্যেই আবার 23-এ মৃণাল সেন। তো এই 22-এর আর 23-এর ঘটনাটাই কিন্তু এটাই। তার ঠিক আগে 21 সাল, তখন ফিরেছেন নজরুল ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কাটিয়ে বিদেশে, ইরাক, মিশর ইত্যাদি, সেখানে অনেক গান আহরণ করেছেন। থাকেন তিলজলাতে। তার রুমমেট হচ্ছেন
আমাদের কমরেড মুজাফফর আহমেদ, ও যিনি কমিউনিস্ট বিখ্যাত কমরেড মুজাফফর আহমেদ, আচ্ছা। দুজনে মিলে একটা কামরাতেই থাকেন, যা হয় এরকম মেসের মতন করে। এক রাত্রে দেখা গেল যে মুজাফফর আহমেদ দেখছেন যে রবি নজরুল কিন্তু ঘুমোচ্ছেন না, তিনি লিখেই চলেছেন। বেশ। ভোর 4টায় লেখা শুরু হলো, সে লেখা শেষ হলো, এবং সেই সময় ভোরবেলা উঠেই যখন আমাদের মুজাফফর আহমেদ উঠেছেন, তখন বলছে, বন্ধু তোমার জন্য একটা কবিতা লিখেছি। বলে, কি কবিতা? সেই দীর্ঘ কবিতা উনি আবৃত্তি করে শোনালেন। সেই কবিতা হচ্ছে বিদ্রোহী। আচ্ছা। 1921 সালের পর থেকে কিন্তু নামডাক বিশাল ছড়িয়ে পড়েছে নজরুলের। বেশ। নজরুল তারপরে একটা কবিতা লিখলেন, ধূমকেতু বলে একটা পত্রিকা উনি প্রকাশ করতেন, এবং উনি সাহায্য করতেন, প্রকাশক অন্য একজন ছিলেন। সেই ধূমকেতুতে একটি তখন কবিতা লিখলেন আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে কবিতাটা আমি 2 লাইন 4 লাইনটা একটু পড়ি। সেটা হচ্ছে, আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, সড়ক যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। মানে সর্বনাশীকে ডাকছে যে এই যে অরাজকতা চলছে, এই বিপ্লবকে দমন করছে ব্রিটিশ সরকার, তুই আয় সর্বনাশী কালী বা সর্বনাশী সর্বংসহা বিপদ তারিণী, তুই আয়, তুই এসে এদের এই বিপদ নাশ কর। এই কবিতাটা ব্রিটিশ সরকারকে নাড়া দিয়ে দিয়েছিল। বলে, কি এ তো ডাইরেক্টলি বলাই হচ্ছে যে আমাদেরকে উৎখাত কর, রক্ত গরম করে দেবে যদি আমরা না পারি, সর্বনাশী তুই আয়। এটা বন্ধ করে দেওয়া হলো। শুধু বন্ধ নয়, এরপরে এনার যে প্রকাশক ছিলেন, তিনি আবার রাজসাক্ষী হয়ে উল্টি বা পাল্টি খেলেন। আচ্ছা। তাতে কি হলে ধরা পড়লেন নজরুল, কাজী নজরুল ইসলাম। কুমিল্লা থেকে ওকে ধরে আনা হলো এই আমরা আলিপুর জেলে। ওহো। চিন্তা করতে পারছেন যে ওইখান থেকে ওকে এক রাত্রের মধ্যে আলিপুর জেলে নিয়ে আসা হলো। প্রথমবার উনি কারাবরণ করছেন কবি হিসেবে। আচ্ছা। 1923 সাল, এটা হচ্ছে নভেম্বর মাসের কথা, 22 সাল, তার ঠিক আমাদের ঠিক এইরকম সময়, ঠিক 3 মাস বা 2.5 মাস পরেই ফেব্রুয়ারি, বসন্ত উৎসব। এই খবরগুলি কিন্তু সব জানেন সবাই তখন কলকাতা শহরে জানে। কেউ এ ব্যাপারে খুব বিভিন্নভাবে মর্মাহত, আর নাগরিক জীবন যেরকম চলছে। 23 সালে উনি দলবল নিয়ে প্রায় এখানে আসতেন থিয়েটার করবেন বলে, রবি ঠাকুর। আচ্ছা। তার নিজেরই সৃষ্টি, তিনি এখানে করবেন। তার একটা কারণও ছিল যে কিছু টাকা পয়সা যদি হয় ওই শোয়ের থেকে, উনি শান্তিনিকেতনের জন্য এমনিতেই টাকার অনেক দরকার, যে টাকা উনি নোবেল প্রাইজে পেয়েছিলেন সব খরচা হয়ে গেছে। তা এই উপার্জন ক্ষমতাটা তো ছিল না সেরকম, সুতরাং রয়্যালটি যা পেতেন, কিন্তু এক ঝটকায় যদি কিছু টাকা পাওয়া যায়, তা উনি ভাড়া করলেন থিয়েটার, নাম হচ্ছে অ্যালফ্রেড থিয়েটার। আচ্ছা। আমরা অনেকেই অ্যালফ্রেড থিয়েটার হিসেবে জানি না। ওটা এখন যদি দেখা যায় মহাত্মা গান্ধী রোড আর বিধান সরণির ক্রসিংয়ে, গ্রেস সিনেমা। আচ্ছা। তখনকার নাম ছিল অ্যালফ্রেড থিয়েটার। এনার মালিক ছিলেন ম্যাডান থিয়েটার্স, মনে আছে, অনেক রকম, কারেক্ট। তো অ্যালফ্রেড থিয়েটারে যখন শোটা হচ্ছে, বসন্ত উৎসব আর বসন্ত নাটিকাটাই ছিল বসন্ত। তো এই নাটিকাটা যখন শুরু হওয়ার আগে উনি 2 কপি বললেন, পবিত্র কোথায়? পবিত্র, সেই পবিত্র গাঙ্গুলি ছিলেন নজরুলের খুব মানে অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা। পবিত্র এসছিলেন বসন্ত নাটকটি দেখতে, বলে, পবিত্র এদিকে এসো, এই 2টো বই আমি উৎসর্গ করে দিলাম নজরুলকে, তুমি এখনই জেলে গিয়ে দিয়ে এসো, আমি আর পারছি না, বুঝলে, এখন আর পারবো না, আমার তো নাটক চলবে। তা পবিত্র বললেন, ঠিক আছে, নাটকটা শেষ হোক। তা নাটকটা শেষ হতে উনি 2 কপি নিয়ে ছুটলেন আলিপুর জেলে। আচ্ছা। আলিপুর জেলে বন্দি আছেন তখন নজরুল, রাজবন্দি নয় কিন্তু সাধারণ বন্দির মতোই। তিনি বললেন যে আমি বই নিয়ে এসেছি কবিগুরু নোবেল লরিয়েটের কাছ থেকে, এই বই দুটো আমি দিতে চাই, আমার এই বন্ধু উনি জেলে বন্দি আছেন, কাজী নজরুলকে দিতে চাই। বলে, আচ্ছা, এটা উনি গিফট দিয়েছেন কি? বলে, না, গিফট দেননি, ওটা উৎসর্গ করেছেন। আচ্ছা। জেলার বলছেন বা ওখানকার যে কারারক্ষী, তিনি ব্রিটিশ, তিনি বুঝতে পারছেন না উৎসর্গ করাটা কিরকম ব্যাপার হলো। রাইট, মানে গিফট আর উৎসর্গের মধ্যে ডিফারেন্সটা কি? তখন উনি বললেন, না, উৎসর্গ মানে হচ্ছে, উনি উৎসর্গ মানে গিফটেরও
আরো বড় প্রকাশ। হ্যাঁ, উনি ওনাকেই দান করেছেন বা ওনাকেই Dedicate মনে করে করেছেন। ডেডিকেট করেছেন। তখন উনি বুঝলেন যে তার মানে কি এই বন্দি এত বড় যে নোবেল লরিয়েট একজনকে উৎসর্গ করছে। তা ওই বই দুটো পেয়ে তো নজরুল আত্মহারা। কি করবেন, মানে মানে প্রলয় নাচন নাচছেন ওই কারাগারেই। মানে এটা হচ্ছে ওনাদের প্রথম এত সুন্দর একটা ধরুন নিজেদের সম্পর্কের একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ। তার ঠিক পরে পরেই ওনাকে বদলি করে দেওয়া হলো হুগলি জেলে। আচ্ছা। হুগলি জেলে গিয়ে উনি দেখলেন অরাজকতা। আর উনি তো সবসময় একটা বিপ্লব মনস্ক মানুষ ছিলেন। অরাজকতা কীরকম, যে খাওয়া দাওয়া সব কিছুতে অব্যবস্থা। সব বিশেষত দেখা যাচ্ছে যে যারা আমাদের এই বাঙালি বন্দিরা আছে, ব্রিটিশ বন্দিদের কথা আলাদা, বাঙালি বা ভারতীয় বন্দিদের ভীষণ অন্য নজরে দেখা হয়। তাই উনি ওখানে অনশন শুরু করলেন। এই অনশনের খবর পেলেন তখন কিন্তু দেশবন্ধু মস্ত বড় নেতা, স্বরাজ্য পার্টি তৈরি হচ্ছে আচ্ছা। মতিলাল নেহরুর সঙ্গে। উনি ভারতের 1 নম্বর নেতা তখন। মহাত্মা গান্ধী তখনও অত বড় পরিচয় হয়নি। আচ্ছা। তো উনি ছুটলেন এবং রবি ঠাকুর লিখলেন। রবি ঠাকুর তো যেতে পারতেন না, অত তার বয়সও হয়ে গেছে তখন, 60-এর ওপরে বয়স, 62 বছর বয়স তখন। উনি লিখলেন যে নজরুল, তোমাকে ভারতবর্ষ চায়, তুমি কিন্তু অনশন ভাঙো। বেশ। সেই কথাতেই কিন্তু কান দিলেন, অনশন চলতে থাকলো নজরুলের। শেষে ওনার শাশুড়ি বললেন যে বাবা, এবার তুমি দয়া করে অনশন ভাঙো, তোমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে। উনি ফলের রস খেয়ে অনশন ভাঙলেন 38 দিন বাদে। আচ্ছা। 63 দিন বাদে অনশন করে মারা গিয়েছিলেন যতীন দাস। ইনিও কিন্তু কম করেননি, 38 দিন কম নয়। আমরা তো 2 দিন না খেলেই তো আমাদের যায় যায় অবস্থা হয়। এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আরও রোমাঞ্চকর। আচ্ছা। সেটা কীরকম? সেটা হচ্ছে যে তখন তো নিউ থিয়েটার্স ছিল। এই নিউ থিয়েটার্সে অনেক তৈরি হতো সিনেমা, অনেকটা একটা প্রোডাকশন হাউসের মতো। সেখানে কেউ রচনা করতেন গান, কেউ শ্যুট দিতেন, কেউ আলো দেখতেন, কেউ ধ্বনি দেখতেন, কেউ সাহিত্যের ডিপার্টমেন্ট দেখতেন। তা এই সময় ওর পাশাপাশি আর বেশ কিছু থিয়েটার কোম্পানি তৈরি হয়েছিল। যেমন ম্যাডানের পরে হয়েছিল নিউ থিয়েটার্স, নিউ থিয়েটার্সের পরে হলো কালী ফিল্মস, এমপি প্রোডাকশনস, দেবদত্ত ফিল্মস। তাই দেবদত্ত ফিল্মস তৈরি করলেন একজন শীলবাবু বলে পরিবার। এই শীলবাবুরই আবার পূর্বসূরি ছিলেন হচ্ছেন মতিলাল শীল দানবীর, যার নামে আমাদের মেট্রো গলি মতিলাল। তা ওই পার্টিকুলার শীলবাবু তৈরি করলেন। তা ব্যারাকপুরে বড় জমি ছিল তখনকার দিনে, জমিদাররা এরকম করতেন। তারা একটা ব্যবসা করবেন, তা ব্যবসাটা কী হতে পারে, একটু সংস্কৃতিবান জমিদাররা বা পয়সাওয়ালা লোকেরা তারা এই থিয়েটার বা এরকম নাটক বা এরকম ছায়াছবি প্রোডাকশনসে চলে যেতেন। বায়োস্কোপের শো ঠিক তখন। তার আগেই একটা নাটক, রবি ঠাকুরের একটা নাটক 1934 উনি লিখেছিলেন, খুব নামকরা নাটক। নাটকটি কিন্তু তেমনভাবে খুব সাড়া জাগেনি, কারণ নাটকটা খুব কঠিন বিষয় ছিল। নাটকটার নাম গোরা। হ্যাঁ। তা গোরা নাটকটা আমরা সাধারণত এখন খুব একটা পড়ি না বা বুঝিও না ওর ওই সময়কার প্রাসঙ্গিকতা। তার কারণটা, গোরা নাটক লেখা হয়েছিল দুটো ধর্মের বিবাদ বিদ্বেষ এই নিয়ে। একটা ধর্ম হচ্ছে ব্রাহ্ম ধর্ম, একটা ধর্ম ব্রাহ্মণ, মানে হিন্দু ধর্ম। ব্রাহ্মণ আর ব্রাহ্মদের চিরদিনই কিন্তু একটা ভীষণ রেষারেষি ছিল, কে বড় এটা প্রমাণ করার জন্যে। তো এইটা নিয়েই লেখা। 3টে চরিত্র ছিল, এলা, অতীন্দ্র আর রণজিৎ, খুব সম্ভবত 3 জন। তাদেরই প্রেম ঘটিত ব্যাপার। তা গোরা নাটকটা ক্লাসিক থিয়েটার তার কিছুদিন আগে মঞ্চস্থ করেছিলেন। আচ্ছা। ভালো হয়েছিল, সেটা রবি ঠাকুর জানতে পেরেছিলেন। ওইটা নিয়েই তখন ঠিক হলো, দেবদত্ত ফিল্মস বলল যে না, আমরা একটা করি। তা কাকে ধরা যায়? সেই নরেশ মিত্র, খুব নামকরা ডাক সাইটে তখনকার দিনের অভিনেতা এবং নির্দেশক, ছোটোখাটো হাইট। উনি ছুটলেন রবি ঠাকুরের কাছে, চিত্রনাট্য বানিয়ে নেওয়া হয়েছে। রবি ঠাকুর আসলে এমনই একজন মানুষ ছিলেন, তার সৃষ্টি যদি কেউ করতে চায়, সৃষ্টিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়, উনি সাগ্রহে কিন্তু রাজি থাকতেন। উনি দেখলেন যে না, কেউ তো এরকম ছায়াছবি তৈরি করার জন্য আমাকে প্রস্তাব দেয়নি, আর চিত্রনাট্যটা তো ঠিকই তো আছে। খুব বেশি আর উনি দেখেননি। তার কারণটা হচ্ছে উনি চাইছিলেন যে আমার এই গোরা নাটকটা, আমি তো আর চিত্রনাট্য করিনি, আমি তো নাটক লিখিনি, আমি উপন্যাস লিখেছি, এটা যদি করতে চায় করুক না কেন। তো উনি ওখান থেকে অনুমোদনটা দিয়ে দিলেন।
নরেশ মিত্র ছোটোখাটো মানুষ, 6 ফুট হচ্ছেন আমাদের রবি ঠাকুর, দুজনে পাশাপাশি একটা ছবিও ছিল। আচ্ছা। আমি পরের ঘটনাটা বলছি। তা ওই ছবিটাতে সিনেমাটা শুরু হয়ে গেল, ব্যারাকপুরে গিয়ে শুটিং হচ্ছে। জীবন গাঙ্গুলি ছিলেন, তারপরে ছিলেন রানীবালা, তখনকার দিনে বড় বড় প্রতিভা, তারাই কিন্তু গান করতেন, তারাই কিন্তু অভিনয় করতেন। সুরকার কে হবেন, বা সুরকার তো অন্যের গান হলে সুরকার হয় না, সুতরাং তখন নাম হতো সঙ্গীত পরিচালনা কে করবেন। সঙ্গীত পরিচালনা করলেন নজরুল। তখন নজরুল কিন্তু অনেক কর্মকাণ্ডে জড়িয়ে, বেশ। সিনেমাও করছেন, মানে নাটকও করছেন, আবার অভিনয়ও করছেন, আবার পরিচালনাও করছেন। আচ্ছা। উনি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন। গোরা ছবি কম নয় রবি ঠাকুরের, ওনার গুরুস্থানীয় রবি ঠাকুর। তা উনি বললেন, না গোরাতে তো কোনো গান নেই রবি ঠাকুরের, কিন্তু আমার যা মনে হচ্ছে যে এখানে 2টো গান দেওয়া যেতে পারে, বা 3টে গান দেওয়া যেতে পারে, একটা গান আমি লিখবো। তা সব ঠিকঠাক হলো। তা ওই 3টে গানের মধ্যে 2টো গান ছিল খুব নাম করা। একটা হচ্ছে যে ওহে সুন্দর মহ গৃহে আজি, খুব নাম করা গান। আর একটা গান তো আমাদের সবার খুব পরিচিত, বহুল শ্রুত, রোদন ভরা এ বসন্ত। তো এই সব গান নিয়ে টোটাল প্যাকেজ করা হলো, সিনেমা তৈরি। এবার সিনেমার প্রকাশের আগে যেটা হয় সেটা হচ্ছে একটা ওই ট্রেড শো হয় ডিস্ট্রিবিউটর দেখানোর জন্য। তা ডিস্ট্রিবিউটর দেখানোর দিন বিশ্বভারতীর লোক পৌঁছে গেল। আচ্ছা। এই যেটা তুমি বলছিলে সেই অগ্নিশ্বরের ঘটনা একদিন, তো সেখানে পৌঁছে গেল, তারা এসে শুনলো এবং চুপি চুপি বোধহয় খবর দিল গিয়ে বিশ্বভারতীতে রবি ঠাকুরকে, যে এরা কিন্তু একটা আপনার গান নিয়ে ছিনিমিনি খেলছে। নষ্ট করে ফেলেছে একদম। এবং তারা বলল বলে একটা চিঠি এসে গেল যে এ বই রিলিজ করা যাবে না। এদিকে রিলিজ না হলে তো দেবদত্ত ফিল্ম ছোটোখাটো একটা প্রযোজক, অনেক পয়সা ঢেলেছে তখনকার দিনের নায়কদের আর নায়িকাদের আনতে, এত বড় ডিরেক্টর নরেশ মিত্র, তারা বললে আমাদের তো পথে বসে যাব, তাড়াতাড়ি করুন কিছু একটা। নজরুল দেখলোই তো আমার জন্যই এত কাণ্ড হয়েছে, তাহলে আমিই যাব। উনি দেবদত্ত ফিল্মসের একজনকে নিয়ে ট্রেনে করে ছুটলেন শান্তিনিকেতন, সঙ্গে একটা ছোটো প্রজেক্টর নিয়ে গেলেন। বলে যদি উনি দেখতে চান, কারণ ওনাকে প্রমাণ চাই। উনি বললেন গিয়ে, বলে আরে তুমি এসছো, কি ব্যাপার, কি অনেক দিন দেখা নেই, সেই 23 সালে দেখা হয়েছিল মনে আছে, তারপরে তো আর দেখা হতো না। তো বলে গুরুদেব খুব জরুরি কাজ এসছে। জরুরি কাজ কি, শরীর ভালো তো? বলে হ্যাঁ সব ভালো, কিন্তু একটা বিরাট বিপদ হয়ে গেছে। বিপদে পড়েছে। বলে কি? বলে আপনার 2-3টে গান আমি পরিচালনা করেছি, 2জন গিয়েছেন, কিন্তু আপনার এই বিশ্বভারতীর যিনি আছেন বা যারা এই বোর্ডে আছেন তারা অনুমোদন দিচ্ছেন না। বলে আমি শুনেছি, কিন্তু আমাকে তো কেউ বলেনি যে তুমি সঙ্গীত পরিচালক। এটা কি কথা? আচ্ছা আমি গান লিখেছি, তুমি সঙ্গীত দিয়েছো, অথচ এরা বাদশাদারকে, আমার গান তোমার থেকে ভালো কে বুঝবে? বড় অনর্থ করেছে তো এরা। তখন বলল গুরুদেব তাহলে একটু অনুমতিপত্র সাইন করে দিন, ওটা খুব দরকার ছিল। কারণ এগুলি কিন্তু রবি নজরুলের বুদ্ধিতে নয়, এটা হচ্ছে প্রযোজকের ব্যাপার। প্রযোজক জানেন যে এটা করতে হয়। তখন নজরুল বললেন, দেখুন আমি গানটা করেছি, মানে পরিচালনা করেছি, আপনি গানটা একটু শুনুন না। বলে দেখো তোমার অনুমোদনের দরকার ছিল, অনুমোদন দিয়ে দিয়েছি, এরপরে যদি বলো তাহলে সবাই মিলে শুনবো, আনন্দ করে শুনবো তোমার গান। এই পার্টিকুলার গোরা ছবিটি আজও কিন্তু ইউটিউবে আছে। আচ্ছা। এবং যদি মন দিয়ে দেখা যায়, পুরো 1 ঘন্টা 41 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিটের গান এখনও কিন্তু শোনা যায়। দুটো গানই অসম্ভব সুন্দর। রানীবালাদি গেয়েছেন এবং প্রতিমা দেবী গেয়েছেন দুটো গান, এই রোদন ভরা বসন্ত এবং ওহে সুন্দর মহ গৃহে আজি, অসাধারণ গান। এবং এইটার থেকে বোঝা যায় যে দুজনের সম্পর্ক কীরকম ছিল, কতটা গভীর বা আন্তরিক ছিল। এবং 41 সালে যখন মারা গেলেন, মহাপ্রয়াণ হলো গুরুদেবের, তখন কিন্তু সেই সন্ধ্যাতেই উনি গান এবং কবিতা রচনা করে নজরুল ছুটে গিয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওতে, যে ওখান থেকে উনি নিজের গলায় আবৃত্তি করবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মানে কি নিষ্ঠুর ভাগ্য, তার কয়েক মাস পরেই আমাদের নজরুল ওই মানসিক রোগে আক্রান্ত হলেন, মুখে কথা বন্ধ হয়ে গেল, ওনার সৃষ্টি বন্ধ হয়ে গেল। মানে আমরা বলবো যে 2 মহাপুরুষের মহাপ্রয়াণ বোধহয় একসাথেই হলো। একজন বেঁচে ছিলেন 72 সাল অবধি নজরুল, কিন্তু ওনার সৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল ওই সময়তেই 41-42-এ, আর রবি ঠাকুর তো চলে গেলেন 41 সালে। এই হচ্ছে ওনাদের সম্পর্ক। বেশ।
এখানে দেবব্রতদা কথা বলতে গিয়ে একটি নাম করলেন, ম্যাডেন সাহেব। ওনার নাম, উনি একজন পার্সি ভদ্রলোক। উনি ছিলেন JF ম্যাডেন, জামশেদজি ফার্মজি ম্যাডেন। কলকাতায় চাঁদনি চক এলাকায় ওনার নামে রাস্তাও আছে, ম্যাডেন স্ট্রিট। একটা বিষয় আপনারা হয়তো জানেন, তবুও যেহেতু ওনার মতো একজন বড় মানুষের নাম উঠে এলো, একটু বলে রাখি। সেটা হলো, ভারতবর্ষে আমাদের এই কলকাতায় এই ম্যাডেন সাহেবই প্রথম যিনি সিনেমা, বা তখন বায়োস্কোপ বলা হতো, এই বায়োস্কোপ দেখাতে শুরু করেন। কলকাতার ময়দানে তাঁবু খাটিয়ে এই বায়োস্কোপ দেখার চল ইনিই প্রথম করেন। এবং ভারতবর্ষের সিনেমা হলের ইতিহাস যদি দেখা যায়, তাহলে প্রথম সিনেমা হল এই ম্যাডেন সাহেবেরই তৈরি করা, এবং সেটা আমাদের এই কলকাতাতেই। তো বাংলা সিনেমায় বা ভারতীয় সিনেমাতেও বলা চলে এই ম্যাডেন সাহেবের অবদান মারাত্মক। আর আমাদের এই আলোচনা থেকে দেবব্রতদা যে কথাটা বললেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক ছিল, এবং অত্যন্ত সুন্দর সেই সম্পর্ক। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনে হয়ে থাকে বা মনে করি আমরা যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল, সেটা আদতে ঠিক নয়। আর আমরা যারা বাঙালি, মনে প্রাণে বাঙালি, আমাদের কাছে বৈশাখ মাস মানে রবীন্দ্র নজরুল জয়ন্তী সন্ধ্যার আয়োজনের একটা বড় সুযোগ। এবং আমরা বরাবরই বাঙালিরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা বা রবীন্দ্র নজরুল জয়ন্তী হিসেবেই পালন করে থাকি। এই অনুষ্ঠান পালন করে থাকি। মানে এটা আমাদের কাছে দুজন যে মহীরুহ আমাদের রয়েছেন বাংলা সংস্কৃতির ক্ষেত্রে, বাংলা গানের ক্ষেত্রে, তাদেরকে স্মরণ করার মাস, এবং তাদের একসঙ্গে স্মরণ করার অন্যতম সুযোগ। ঠিক বলেছে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করি। পরবর্তী পর্বে আমরা আরও কোনো একটা বিষয় নিয়ে আসব। দেবব্রতদার সাথে আলোচনা জমে উঠেছে, ওনার তথ্য ভাণ্ডার প্রচুর, সেখান থেকে কিছুটা করে আমরা নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভালো থাকুন, নমস্কার। আবার দেখা হবে পরের নমস্কার, পর্বে। নমস্কার।